গ্রাম, নন্দীপুর, সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর একফালি বাজার। এই গ্রামের শেষ প্রান্তে, পেছনে একটা বড় বটগাছ, সেখানেই বাস করে গরিব চাষি হরিপদ। তার একটাই মেয়ে, নাম মাধবী। মাধবী ছিল গ্রামের সবচেয়ে সরল মেয়ে। বয়স মাত্র 17, কিন্তু মনটা যেন 7 বছরের বাচ্চার মতো। জানত না সে কোন কথা কাকে বলা ঠিক, কাকে না বলা উচিত। গ্রামের লোকেরা বলতো, হরিপদর মেয়ে তো হাবা গ্যাবা। তাকে দেখে সবার হাসির রোল উঠত, কিন্তু কেউ বুঝত না তার এই সরলতার গভীরতা। হরিপদ ছিল একজন দিনমজুর, মাঠে কাজ করে কোনো মতে সংসার চালায়। স্ত্রী মারা গেছে বহু আগে, একাই মেয়েকে বড় করেছে। চোখে ছিল কেবল একটাই স্বপ্ন, মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে। বোকা হওয়ার জন্য কেউ তাকে বিয়েও করতে চায় না। মাধবী সব সময় চুপ করে থাকে, তার মুখে কোনো প্রতিবাদের শব্দ নেই। সেই সকালবেলা উঠেই মাঠে গিয়ে বাবার খাবার পৌঁছে দেয়। হাসি মুখে বলে, বাবা, গরম গরম ভাত খাও, ঠান্ডা হলে আর মজা নাই। হরিপদ মেয়ের সরল আদরে সব ক্লান্তি ভুলে যেত। একদিন মাঠে কাজ শেষ করে হরিপদ বলল, মাধবী, তোর বিয়ের বয়স হয়েছে। মাধবী মাথা নিচু করে বলল, বাবা, যদি কারো কাছে বোকা লাগে, তবে আমাকে বিয়ে দিও না। হরিপদর চোখে জল এলো। মেয়েটার সরলতা মাঝে মাঝে কাঁটার মতো তার বুকে বিঁধে। সে জানে মাধবী বোকা না, সে শুধু আলাদা আর শান্ত স্বভাবের। এমন একটা আলাদা বুদ্ধিমত্তা যা সবার বোঝার। একদিন গ্রামে এক নতুন স্কুলের প্রধান শিক্ষক এলো। নাম রবিন সেন, শহর থেকে এসেছে পোস্টিং নিয়ে। সে গ্রামের শিক্ষার্থীদের পড়াবে। মাধবীকেও ভর্তি করানো হলো সেই স্কুলে। মাধবী প্রথম দিনই হাসির পাত্র হল। স্কুলে গিয়ে বোর্ডে লেখা ছিল, সূর্য পূর্ব দিকে উঠে। সে বলল, আমার বাড়ির পেছনে উঠে। সবাই হেসে উঠল, কিন্তু রবিন স্যার চুপ করে তার দিকে তাকিয়ে থাকলেন। রবিন স্যার বললেন সবাইকে, সে তো ঠিকই বলেছে, সূর্য তো দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। শ্রেণীকক্ষ নিস্তব্ধ। বোকা মেয়ের কথায় শিক্ষক সম্মতি দিলেন। সেই দিন থেকে রবিন স্যার মাধবীর খেয়াল রাখতে শুরু করলেন। মাধবীর কথাবার্তায় মেয়েটি বইয়ের তথ্য মুখস্থ করতে পারে না, কিন্তু প্রশ্ন করলে উত্তর দেয় এক অন্যরকম ঢঙে। সে বলে, পৃথিবী গোল বলেই আমরা উল্টে পড়ে যাই না। ছাত্ররা হাসে, কিন্তু রবিন স্যার চমৎকৃত হন। তিনি বুঝলেন, মাধবীর মধ্যে এক গভীর পর্যবেক্ষণ ক্ষমতা আছে, কিন্তু সেটা প্রচলিত ধারার বাইরে। তার এই আলাদা দৃষ্টিভঙ্গি মানুষ তাকে বোকা বলে অপমান করে।
কিন্তু সে ঠিক করে নেয় এই মেয়েকে তিনি গড়ে তুলবেন নিজের মতো করে। এদিকে গ্রামের মানুষ কানাকানি শুরু করল, মেয়েটা আবার স্কুলে গেলেও কিছু শিখবে। কেউ কেউ বলল, মেয়ের পড়ালেখা করিয়ে কি হবে, বিয়ে দেয়াই ভালো। হরিপদ চুপ, সে দেখে মেয়ের চোখে আলোর ছোঁয়া এসেছে স্কুলে গিয়ে। মাধবী একদিন বাড়ি ফিরে বলল, বাবা, মানুষ কি সত্যিই পাখির মতো উড়তে পারে? হরিপদ বলল, না মা, ওরা উড়ে না। মাধবী বলল, তাহলে প্লেন চালায় কারা? ওরাও তো মানুষ। হরিপদ থমকে গেল। একদিন স্কুলে রবিন স্যার মাধবীর কথাবার্তা খেয়াল করে বুঝলেন, তার চিন্তাভাবনার ধরন স্বাভাবিক নয়, কিন্তু মেধার অভাব নেই। তিনি ঠিক করলেন, মাধবীর জন্য আলাদা সময় দেবেন। দুপুরে স্কুল শেষে 1 ঘন্টা করে তিনি তাকে আলাদা পড়াতেন। মাধবী প্রথম দিন দেরি করল। স্যার রেগে গিয়ে বললেন, তুমি দেরি করলে কেন? সে উত্তর দিল, স্যার, হাঁসের বাচ্চা রাস্তা পার হচ্ছিল, থেমেছিলাম। স্যার অবাক হলেন, যেখানে অন্য কেউ হাঁস তাড়িয়ে চলে যায়, সেখানে মাধবী অপেক্ষা করেছে। এটাই তো শিক্ষা, জীবনের প্রতি মমতা। একদিন স্যার তাকে জিজ্ঞেস করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলল, আমি বড় হয়ে এমন কিছু হব, যাতে কেউ আর আমায় বোকা না ভাবে। স্যারের চোখে জল চলে এলো। সে জানে সে বোকা নয়, জানে সমাজ তাকে বুঝতে পারেনি, তবু মুখে বলে না কিছু। এই নীরব আত্মসম্মানই ছিল তার অন্যরকম বুদ্ধিমত্তা উৎস। সে বুঝতে শিখছিল, জীবনের গভীরতা একটা একাকী নদীর মতো। মাধবী একটি সুন্দর প্রজেক্ট তৈরি করল, জেলার বার্ষিক অনুষ্ঠানে দেখানোর জন্য। রবিন স্যার নিজে হাতে তার ফাইল সাজিয়ে পাঠালেন। মাধবী তখনও জানে না, তার সরল ভাবনারা ছুঁয়ে ফেলবে এক বিশাল মঞ্চ। 2 সপ্তাহ পর স্কুলে এক চিঠি আসে। মাধবী নন্দীপুর হাই স্কুল থেকে নির্বাচিত হয়েছে জেলা মেধা উৎসবে উপস্থাপনার জন্য। গ্রামের প্রথম মেয়ে যে শহরের এমন বড় মঞ্চে ডাক পেয়েছে। গ্রামজুড়ে আনন্দ, কেউ বলে গর্বের বিষয়, কেউ এখনো ঠোঁট বাঁকিয়ে বলে, ওর তো মাথা ঠিক নাই, কি করবে? হরিপদ চোখে জল নিয়ে বলে, ও যদি বোকা হয়, তবে আমাদের সব জ্ঞানী অর্থহীন। মাধবী কেবল শান্ত মুখে দাঁড়িয়ে সব শুনছিল। রবিন স্যার মাধবীর জন্য এক নতুন জামা কিনে দিলেন। তিনি বললেন, তুমি কেবল গ্রামের না, আজ থেকে তুমিই আমাদের আত্মসম্মান। মাধবী সেই জামার রং পছন্দ না করেও পরেছিল, কারণ তা ছিল ভালোবাসার উপহার। মেলা প্রাঙ্গণ বিশাল ভিড়, হাজারো ছেলে মেয়ে, ফরমাল ড্রেস, প্রেজেন্টেশন বোর্ড, প্রজেক্টর। মাধবী একটু নার্ভাস হয়ে ভাবে, ওরা সবাই এত জানে, আমি তো শুধু জীবনের মানে জানি।
স্যার কাঁধে হাত রেখে বলেন, জীবন জানাই সবচেয়ে বড় শিক্ষা। তার উপস্থাপনার সময় এসেছে। মঞ্চে উঠে মাধবী প্রথমে চুপ করে দাঁড়ায়, মুখ তুলে বলে, আমি এমন একটা মেয়ে, যাকে আপনারা বোকা ভাবতে পারেন, কিন্তু আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই। সবার চোখ বড় বড়, তার কথা এমনভাবে কাঁপায় হৃদয়, সে কারো কপি নয়। সে বলে, বোকা বলা হয়, কারণ আমরা প্রশ্ন করি এমনভাবে, যা তারা বোঝে না। আমরা হাসি এমনভাবে, যা তারা গম্ভীর মনে করে। একটা সরল অথচ গভীর ব্যাখ্যা চারদিকে নিস্তব্ধতা আনল। আমাকে কেউ বলেছে, তুই কিছু পারবি না। আমি মনে রেখেছি, ওটাই আমার শক্তি। বোকা মেয়ে, তুই ভুল করলি অনুষ্ঠানে এসে, আমি বলেছি, ভুল না করলে তো শেখা যায় না। তার প্রেজেন্টেশনের শেষে সবাই উঠে দাঁড়ায়। সাংবাদিকরা ছবি তোলে। সাংবাদিক এক মহিলা এসে জিজ্ঞাসা করেন, তুমি কি কোনো মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ নিয়েছ? মাধবী অবাক, মনস্তা মানে? রবিন স্যার বলেন, না ম্যাডাম, ও শুধু জীবন থেকে শিখেছে। বিচারকমণ্ডলীর এক প্রবীণ প্রফেসর বললেন, এই মেয়ে বোকা নয়, বুদ্ধির নতুন সংজ্ঞা। তৎক্ষণাৎ তাকে সেরা চিন্তাশীল প্রজেক্ট পুরস্কার দেওয়া হয়। শহরের নামী এক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এসে বলেন, আমরা মাধবীকে আমাদের স্কলারশিপে ভর্তি করাতে চাই। হরিপদ তখন ফোনে কথা শুনে কিছু না বুঝলেও চোখে জল আটকে রাখতে পারেননি। গ্রামে ফিরে মাধবীকে নায়িকার মতো স্বাগত জানানো হয়। লোকেরা যারা তাকে হাবা বলত, আজ সেই মুখেই মেধাবী মেয়ে নাম। কিন্তু মাধবীর চোখে ছিল কিছুই না। সে হাসে, মাথা নিচু করে বাবার হাত ধরে চলে যায়। রবিন স্যার তখনও বলেছিলেন, এই মেয়ের ভবিষ্যৎ আমাদের সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করবে। এবং সত্যিই তাই, কেননা তার চোখে শুধু স্বপ্ন ছিল না, ছিল স্বপ্নকে বোঝার ভাষা।